আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালনায় অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পাঠ পরিচালনায় রয়েছে আমি শেখ মোহাম্মদ শাহেদ সালেকিন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি পাঠের প্রথমে আমরা যেভাবে জেনে নিই, প্রথমেই আমরা জেনে নেব শিক্ষণফল। শিক্ষণফল, আজকে শিক্ষণফলে কি থাকছে এটা আমরা প্রথমে দেখে নেব। শিক্ষণফলে থাকবে প্রথমে স্বাস্থ্যকর জীবনের জন্য মানসিক স্বাস্থ্যের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, মানসিক আচরণের ধারণা সম্পর্কে বর্ণনা করতে পারবে, মানসিক অস্থিরতা দূর করার উপায় ব্যাখ্যা করতে পারবে, অবসাদ দূরকরণের উপায় বর্ণনা করতে পারবে, অবসাদ দূরীকরণের উপায় বর্ণনা করতে পারবে। এই ছিল আমাদের শিক্ষণফল। এরপরে আমরা চলে যেতে চাই আজকের আলোচ্য বিষয়ে কি আছে সেটা সবাই তুলে নাও, খাতায় তুলে নাও। প্রথমে মানসিক স্বাস্থ্য, তারপরে মানসিক আচরণ ও এর প্রকারভেদ, মানসিক অস্থিরতা দূরীকরণের উপায়, অবসাদ, শ্রেণীবিভাগ, মানসিক অবসাদের কারণ, মানসিক অবসাদ দূরীকরণের উপায়। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। নবম শ্রেণীর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা অধ্যায় তৃতীয় অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই প্রস্তুত রয়েছো এবং আলোচ্য বিষয়গুলো খাতায় তুলে নিয়েছো। এবারে আমরা আলোচনায় চলে যেতে চাই। প্রথমেই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য, এই পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারছি মানসিক অর্থাৎ হচ্ছে যে মন বা মনের বিষয়। মানসিক স্বাস্থ্য বলতে সেটা ভালো না খারাপ, আমরা স্বাস্থ্য বলতে ভালো দিকটাই বলবো। তাহলে মানসিক স্বাস্থ্য কি? সাধারণভাবে ব্যক্তিত্বের সুশৃঙ্খল পরিপূর্ণ বিকাশই মানসিক স্বাস্থ্য। লক্ষ্য করো, সাধারণভাবে ব্যক্তিত্বের সুশৃঙ্খল পরিপূর্ণ বিকাশই হচ্ছে মানসিক স্বাস্থ্য। ব্যক্তিত্ব, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে আলাদা আলাদা ধরনের ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করে এবং আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে। এমনকি একই পরিবারের একই মায়ের দুইটা সন্তানের ব্যক্তিত্ব দুই রকম হয়ে থাকে, এটাই স্বাভাবিক। এই ধরনের হয়, একজনের ব্যক্তিত্বের সাথে আরেকজনের ব্যক্তিত্ব মেলে না, মেলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সম্পূর্ণ একজনের ব্যক্তিত্বের সাথে আরেকজন ব্যক্তিত্ব মিল পাওয়াটা খুবই দুরূহ, পায় না। মানুষ জিনগতভাবেই একে অপরের থেকে আলাদা। বাবা মায়ের থেকে কিছুটা আলাদা হবে, তার সন্তানটা কিছুটা আলাদা, এইভাবে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব থাকে। তো খেলাধুলা যেমন আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে, তেমনি ভাবে মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। খেলাধুলা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে। খেলাধুলা মানে শারীরিক ব্যায়াম। খেলাধুলার সাথে জড়িত শারীরিক ব্যায়াম যেমন আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে, তেমনি মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। আমরা প্রথমেই জেনেছি আমাদের শারীরিক সুস্থতা এবং মন দুটা, শরীর এবং মন দুটা পরস্পর সম্পর্কযুক্ত। একটি ভালো থাকলে আরেকটি ভালো থাকবে, একটি যদি খারাপ থাকে তাহলে আরেকটা খারাপ হবে। অর্থাৎ তোমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না, আর মন যদি খারাপ থাকে তাহলে তুমি কোনো কাজে মন বসবে না, কোনো কিছু ভালো লাগবে না, কাজে আগ্রহ পাবে না। বোঝা যাচ্ছে যে এখানে একে অপরের সাথে পরিপূরক, একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একটা ভালো থাকার সাথে আর একটা ভালো থাকার সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে। তাহলে খেলাধুলা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে। আমরা খেলাধুলা করি, খেলাধুলার আগে বিভিন্ন ধরনের ব্যায়াম করি। আবার এরকম ভাবে মানসিক স্বাস্থ্য মানে কোনো কাজ করার স্পৃহা, আগ্রহ, মানসিকতা, একঘেয়েমি না লাগা, এইগুলো বিভিন্ন বিষয় আছে, আমরা যেটা পরবর্তীতে আরো জানবো। মানসিক স্বাস্থ্যের বিষয়ে, মানসিক স্বাস্থ্য ভালো থাকলে কি হবে, মানসিক স্বাস্থ্য ভালো থাকার উপায় কি, আমাদের আলোচনায় চলে আসবে। তাহলে আমরা মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝলাম? সাধারণভাবে ব্যক্তিত্বের সুশৃঙ্খল পরিপূর্ণ বিকাশই হচ্ছে মানসিক স্বাস্থ্য।
এরপরে আমরা মানসিক আচরণগুলো জানবো। মানসিক আচরণের কারণে বা আচরণ কিন্তু মানসিক স্বাস্থ্য আহ, আহ, একে অপরের পরিপূরক, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, ডিপেন্ড করে, একটার উপরে আরেকটা ডিপেন্ড করে। মানুষ চিত্তাত্ত্বিকভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিপূর্ণতা পূর্ণতা প্রাপ্ত হয়। মানুষ চিত্তাত্ত্বিকভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করে পূর্ণতা প্রাপ্ত হয়। এই ধাপগুলো হচ্ছে শৈশব, কৈশোর, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। এই ৪টা ধাপ রয়েছে মানুষের জীবনের। মানুষ, বাচ্চারা, মানুষের যখন জন্মগ্রহণ করে তখন তখন শৈশব, তারপরে কৈশোর আসে, কৈশোর পরে যৌবন প্রাপ্ত হয়, তারপরে হয় প্রৌঢ়ত্ব। প্রৌঢ়ত্ব অর্থ হচ্ছে যে বয়স হয়ে যাওয়া বা বৃদ্ধ, আহ, এই এই অবস্থাটাকে বোঝায়। প্রতিটি ধাপে শারীরিক পরিবর্তনকালে প্রতিটি মানুষ একটি সুনির্দিষ্ট আচরণ দ্বারা প্রভাবিত হয়। প্রত্যেকটা ধাপ, এই যে ৪টা ধাপ রয়েছে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এই প্রত্যেকটা ধাপ যখন মানুষ একটা ধাপ থেকে আর একটা ধাপে যায় তখন শারীরিক পরিবর্তন হয়, কিছু শারীরিক পরিবর্তন থাকে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। এবং তার সাথে তার সাথে যে জিনিসটা থাকে, তার আচরণের ধরন পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো খুবই লক্ষণীয়, আমরা সবাই দেখতে পারি বা বুঝতে পারি। আচরণের পরিবর্তন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মানুষের জীবতাত্ত্বিকভাবে যে বিভিন্ন ধাপ রয়েছে, শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব, এটা যখন একটা থেকে আরেকটাতে আমরা অনুপ্রবেশ করি, শৈশব থেকে যখন কৈশোরে অনুপ্রবেশ করি তখন শৈশবের এক ধরনের আচরণ, দুঃখিত, কৈশোর থেকে যৌবনে যখন যায় তখন এক ধরনের, আবার যৌবন থেকে প্রৌঢ়ত্ব যখন যায় তখন আরেক ধরনের পরিবর্তন। দুই ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে শারীরিক পরিবর্তন হয়, আর একটা মানসিক পরিবর্তন হয়, মানসিক আচরণের পরিবর্তন হয়। তাহলে তোমরা খুব সহজেই মনে করতে পারো, তোমরা সবাই এখন শৈশব পার করে কৈশোরে আছো। শৈশবের সময়টা কি দেখো, ছোট বাচ্চা, খেলাধুলা, খেলা, এই এক পা দুই পা করে হাঁটা, বাবা মায়ের কোলে ওঠা, এইসব জিনিসগুলো তার আচরণের ভিতরে পাই, আহ, বেশি থাকে। কৈশোরে এসে এই জিনিসটা আর থাকে না, এই যে এটার পরিবর্তন হয়, তখন মনটা অন্যদিকে চলে যায়, আরেকটা অন্য কিছু করতে চাই। শৈশবে যে জিনিসটা ভালো লাগতো কৈশোরে এসে এখন আর ওটা তেমন ভালো লাগবে না। যৌবনে যে আরো পরিবর্তন হবে, প্রৌঢ়ত্বে যে হয়তো আরো পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলোকে আমাদের সবারই আহ, সামনে হয়, এটা আমরা বুঝতে পারি, দেখতে পারি। তাহলে মানসিক আচরণের বিষয়টা বুঝলাম। আমাদের শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব প্রতিটি ধাপে শারীরিক পরিবর্তনের প্রতিটি মানুষ একটি সুনির্দিষ্ট আচরণ দ্বারা প্রভাবিত হয়। মানসিক আচরণের প্রকারভেদ, মানুষের আচরণ, ব্যক্তিত্ব, এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমে আলোচনা বলেছি আমরা, মানুষ জন্মগতভাবে বা জীবতাত্ত্বিকভাবে মানুষ আচরণের ভিন্নতা থাকে, তাদের আচরণের ভিতরে ভিন্নতা থাকে, বৈসাদৃশ্য থাকে, মানে সাদৃশ্য থাকে না। বলেছিলাম যে বাবা মায়ের সন্তান বা একই মায়ের দুইটা সন্তানের দুই রকম বৈসাদৃশ্য থাকে, দুই ধরনের আচরণ থাকে। সেই জিনিসটা এখানে চলে আসছে, মানসিক আচরণের প্রকারভেদ। কত ধরনের মানসিক আচরণ আছে সে প্রকারভেদগুলো আমরা জানবো। মানব প্রকৃতি বিশদভাবে জানতে গেলে মানব প্রকৃতি বিশদভাবে জানতে গেলে বিস্ময়ে হতবাক হতে হয়। এই জন্য যে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এক বিস্ময়কর বৈসাদৃশ্য পরিদৃশ্যমান। বুঝতে পেরেছ? মানব প্রকৃতি বিশদভাবে জানতে গেলে বিস্ময়ে হতবাক হতে হয়। এজন্য যে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এক বিস্ময়কর বৈসাদৃশ্য পরিদৃশ্যমান। যেমন কেউ অতিমাত্রায় ফুর্তিবাজ, কেউ কৌতুকপ্রিয়, কেউ প্রাণবন্ত, কেউ গম্ভীর, কেউ বুদ্ধিমান, কেউ কঠোর, ইত্যাদি বিভিন্ন ধরনের। দেখো এই যে যেগুলো আমরা আলোচনা করলাম, ফুর্তিবাজ, কৌতুকপ্রিয়, প্রাণবন্ত, গম্ভীর, বুদ্ধিমান, কেউ কঠোর, কেউ খেলাধুলা প্রিয়, কেউ হয়তো কালচারাল গান বাজনা প্রিয়, বিভিন্ন ধরনের বৈসাদৃশ্য হয়, কেউ গম্ভীর হয়। তো
তো এই ধরনের তুমি একটু তোমার আশেপাশেই যদি লক্ষ্য করো, তোমার বেশি দূরে যেতে হবে না। তোমার শ্রেণীকক্ষে তোমার বিভিন্ন বন্ধুকে যদি এখন চোখ বন্ধ করে মনে করো, তুমি কিন্তু সবার আচরণের পার্থক্যটা নিয়ে আসতে পারবা। তোমার যে ৪টা বা ৫টা বন্ধু আছে খুব প্রিয় বন্ধু, তাদের একটু আচরণগুলো একবার স্মরণ করে দেখো, একজনের সাথে আরেকজন আলাদা। কেউ ফুর্তিবাজ তো কেউ কৌতুকপ্রিয়, কেউ প্রাণবন্ত, কেউ খুব পড়াশোনায় মনোযোগী, সবসময় পড়া করে, কেউ গম্ভীর, কথা কথা বলে খুব কম, কেউ কথা বলে খুব বেশি। এই বিভিন্ন ধরনের আচরণ মানুষের মধ্যে পরিলক্ষিত হয়। ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। তো এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানসিক অস্থিরতা দূরীকরণের উপায়। মানসিক অস্থিরতা, অস্থিরতা বলতে ভালো না লাগা, কোনো কাজে মন না বসা, এই ধরনের বিভিন্ন অস্থির অস্থির একটা অবস্থা বিরাজ করে অনেক সময়। হয় না, হয়তো তোমাদের সাথে ইতিমধ্যে হয়েছে বা সামনে হবে। আর এগুলোকে দূরীকরণের উপায়গুলো জেনে রাখা দরকার। এই জন্যই কিন্তু তোমাদের এই অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো ঢোকানো হয়েছে এই শ্রেণীতে, যে মানসিক অস্থিরতা এটা কিন্তু খুবই খারাপ জিনিস। এই অস্থিরতা মানসিকতার ভিতরে থাকলে বা কারো মানুষের ভিতরে থাকলে এটা একসময় খারাপ দিকে চলে যেতে পারে। খারাপ দিকে চলে যেতে পারে বলতে হয়তো কারোর জন্য ক্ষতিকর হতে পারে বা নিজের জন্য অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে। সেই জন্য এই মানসিক অস্থিরতাটা কিভাবে দূর করা যায়, বা এই অস্থিরতা থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি, বা অস্থিরতা উদয় হলে বা অস্থির লাগলে আমরা সেই সময় কি ধরনের কাজ করতে পারি, করলে সেখান থেকে পরিত্রাণ পাবো, এইসব বিষয়গুলো এই আলোচনায় আসবে। লক্ষ্য করো, মানুষ মানসিক অস্থিরতা দূরীকরণের জন্য সুশিক্ষা, শিশুর স্বাস্থ্যসম্মত লালন পালন, পরিচর্যা, উন্নত পারিবারিক পরিবেশ, মাতা পিতা অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদির প্রয়োজন। অর্থাৎ শৈশব থেকে যখন একটা আহ, একটা শিশু যখন বেড়ে ওঠে, কোথায় বেড়ে ওঠে? বাবা মায়ের কোলে, তাদের পরিবেশে, পরিবারের মধ্যে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। আর তখনই তাকে এমনভাবে পরিচর্যা করতে হবে, এমনভাবে লালন পালন করতে হবে, এমন শিক্ষা তাকে দিতে হবে যে শিক্ষার মধ্যে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে। সেই শিক্ষার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে। যেমন শিশুর স্বাস্থ্যসম্মত লালন পালন, একটা শিশু যখন পরিবারে বেড়ে উঠবে, একটা বাবা মার কোলে লালন পালন করা হবে, একটা শিশুর পরিবার অবশ্যই খেয়াল করবে শিশুর সুস্বাস্থ্যের দিকে। কোন খাবারটা স্বাস্থ্য ভালো রাখবে, কোন ধরনের পরিবেশে রাখলে আলো বাতাস সব সব দিক থেকে স্বাস্থ্যসম্মত হতে হবে। সব দিক থেকেই স্বাস্থ্যসম্মত হতে হবে। অর্থাৎ তাকে লালন পালন করা হবে স্বাস্থ্য সম্মত হবে, খুব ভালো পরিবেশে পরিচর্যা করতে হবে স্বাস্থ্যসম্মত। উন্নত পারিবারিক পরিবেশ, পরিবারের পরিবেশটা মানসিক আচরণ বা মানসিক অস্থিরতা কিন্তু খুব বড় একটা কারণ। পরিবারের পরিবেশ হতে হবে অনেক সুন্দর, চমৎকার চমৎকার। মাতা পিতা অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক বলতে আহ, ভালো দৃষ্টিভঙ্গি, মানে আহ, ভালো জিনিসটাকে অবশ্যই গ্রহণ করতে হবে, উৎসাহ দিতে হবে করার। বিভিন্ন ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আহ, অভিভাবকের থাকা দরকার। এইসব এইসব পরিবেশে যদি একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে ওঠে, তাহলে তার ভিতরে মানসিক অস্থিরতা দূরীকরণ, অস্থিরতা থাকে না। স্বাভাবিকভাবে তোমরা চিন্তা করতেই পারো, বিভিন্ন জনের এই যে আচরণেরও কিন্তু পরিবর্তন হয় এই পারিবারিক পরিবেশের উপরে নির্ভর করে, বা সামাজিক পরিবেশের উপরে। তুমি কোন সমাজে বাস করছো, কোন পরিবারে থেকে বড় হচ্ছ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই অস্থিরতা দূরীকরণের জন্য প্রথমত আমাদের অভিভাবকের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে হবে, এবং তারা, অভিভাবকরা, তোমরা একদিন অভিভাবক হবে, তখন তোমাদেরকে স্মরণ রাখতে হবে তাদেরকে কি ধরনের পরিবেশ দেওয়া দরকার। মানসিক অবসাদ, এবারের আলোচনা আমাদের মানসিক অবসাদ। দীর্ঘক্ষণ একই কাজ করার ফলে সেই কাজের প্রতি মানুষের দৈহিক এবং মানসিক পরিবর্তন দেখা যায়। তোমরা কিন্তু হ্যাঁ, এই এই জিনিসটা পার করেছো, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। তোমরা একটা জিনিস থেকে মনে হয় সম্ভবত তোমরা এই এই ফলটা দেখেছো। আমি বলতে চাই,
একসাথে টানা অনেকক্ষণ ধরে পড়লে পারে একটু কেমন যেন লাগে। একটু উঠে হাঁটাহাঁটি ঘোরাফেরা, হয়তো বাইরে একটু গেলা, বা ব্যালকনি থেকে বাইরে একটু ঘুরে আসলা, এক গ্লাস পানি খেলা, চা খেলা, তারপরে দেখবা যে আবার তোমার পড়াশোনার উপরে উম, মন চলে আসবে। মানে আর পড়তে ইচ্ছা করছে না, এই ধরনের সময়গুলোতে তোমরা একটু পরিবর্তন করবা সেই সেই অবস্থাটার। এই পরিবর্তনের ফলে ব্যক্তির কর্মক্ষমতা হ্রাস পায়। মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকে ক্লান্তি বা অবসাদ বলে। একই কাজ বারবার করা, একই কাজ অনেকক্ষণ ধরে করা, এইসব বিষয়গুলো মানসিক অবসাদ নিয়ে আসে। অনেকক্ষণ ধরে কোনো কাজ করতে থাকা, অনেকক্ষণ ধরে কোনো কাজ, প্রতিদিন একটা কাজ বারবার করা, এইগুলো মানসিক অবসাদের কারণ। এই এই কারণ থেকে, এই একই কাজ বারবার করা থেকে, একঘেয়েমি থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অবসাদ শ্রেণীবিভাগ আছে। আমরা দুই ধরনের অবসাদ লক্ষ্য করে থাকি। দুই ধরনের অবসাদ, সেটা হলো দৈহিক অবসাদ ও মানসিক অবসাদ। দুই ধরনের দুই ধরনের একটা হচ্ছে দৈহিক অবসাদ, একটা হচ্ছে মানসিক অবসাদ। দুই ধরনের অবসাদ রয়েছে। তো আমরা অবসাদের এই শ্রেণীবিভাগগুলো একটু জানার চেষ্টা করব। দৈহিক অবসাদ কোনগুলো? দৈহিক অবসাদ হচ্ছে খুব বেশি সময় ধরে দৈহিক পরিশ্রম করলে যে অবসাদ আসে তাকে দৈহিক অবসাদ বলে। অবসাদ আসে, অবসাদ বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অবসাদটা হচ্ছে সে কাজ করার স্পৃহা হারানো, বা কাজ করতে শরীরটা আর না পারা, বা মন মানসিক দিক থেকে সেই কাজটা আর করতে ইচ্ছা না করা। এগুলো যখনই করবে না, সেটাকে তখনই বুঝে নিতে হবে যে আমার অবসাদ এসেছে। তো খুব বেশি সময় ধরে দৈহিক পরিশ্রম করলে অবসাদ আসে, তাকে দৈহিক অবসাদ বলে। এই অবসাদ দৈহিক পেশি ঘটিত, ইন্দ্রিয়গত। দুই রকম ভাবে হতে পারে। কোনো শারীরিক পরিশ্রম করতে করতে একসময় আর কাজটা করতে ইচ্ছা করে না, অবসাদ চলে আসে। তখন এটা হয় আবার পেশি ঘটিত, হয়তো তোমার যে পেশিটা বেশি ব্যবহার হচ্ছে সেই পেশি আর কাজ করতে তোমাকে সাপোর্ট করছে না। ইন্দ্রিয়গত, ইন্দ্রিয়গত ভাবেই সেটা হতে পারে। তাহলে অবসাদ দুই প্রকার, একটা হচ্ছে দৈহিক অবসাদ, একটা হচ্ছে মানসিক অবসাদ। দৈহিক অবসাদ গুলো হচ্ছে কি, খুব বেশি সময় ধরে দৈহিক পরিশ্রম করলে অবসাদ আসবে। আরেকটা হচ্ছে মানসিক অবসাদ। দুই নম্বর হচ্ছে মানসিক অবসাদ। মানসিক অবসাদ নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলেই ফেলেছি, তারপরেও মানসিক অবসাদগুলো আরেকটু বলে দিতে চাই। সেটা হলো, মানসিক কাজ অনেকক্ষণ ধরে করতে থাকলে মানসিক কার্যক্ষমতা হ্রাস পায় এবং মানসিক অবসাদ দেখা যায়। যেমন অনেক সময় ধরে এক নাগাড়ে অঙ্ক করতে থাকলে একটা পর্যায়ে অঙ্ক করার জন্য বিচার শক্তি, চিন্তা শক্তি ও নির্ভুল করার ক্ষমতা কমতে থাকে। বলেছিলাম পড়াশোনার ক্ষেত্রে তোমরা হয়তো এটা অনুধাবন করেছো ইতিমধ্যেই। সেটাই, অনেকক্ষণ ধরে ধরো অঙ্ক করছো, অনেকক্ষণ ধরে অঙ্ক করছো, একটা পর্যায়ে যে তোমার অঙ্ক করার জন্য বিচার শক্তি, চিন্তা শক্তি বা নির্ভুল নির্ভুল করার যে ক্ষমতা, সেটা আস্তে আস্তে হ্রাস পায়। তখন তুমি একটা গল্প পড়তে পারো, গল্প একটু পড়ে তোমার মানসিক অবসাদটাকে দূর করে তুমি আবার পুনরায় অঙ্ক করতে যাও, তখন তুমি সুন্দর করে করতে পারবা। এবার আমরা আলোচনা করব মানসিক অবসাদ দূরীকরণের উপায়। কিভাবে আমরা মানসিক অবসাদটা দূর করতে পারি। মানসিক অবসাদ দূরীকরণের বিভিন্ন উপায় রয়েছে। তার ভিতরে রয়েছে ১ নম্বর কর্মসূচির প্রতি অনুরাগ সৃষ্টি, কর্মসূচির একঘেয়েমি পরিহার, প্রেষণা, চাপমুক্ত কর্মসূচি পরিহার, বিশ্রাম ও ঘুম। কর্মসূচির প্রতি অনুরাগ হচ্ছে যে কাজটা তুমি করবে, যে কাজটা তুমি করতে যাচ্ছ বা করতে শুরু করবা, সেই কাজটা বা সেই কর্মসূচিটা তোমার ভালো লাগা থাকতে হবে, অনুরাগ থাকতে হবে, তার প্রতি অনুরাগী হতে হবে। তাহলে তুমি মানসিক অবসাদ আসবে না। কর্মসূচির একঘেয়েমি পরিহার, এটা বারবার এসছে। একঘেয়েমি কাজ করলে মানসিক অবসাদ, শারীরিক অবসাদ দুটাই আসবে। একঘেয়েমি কাজ, কর্মসূচি পরিহার করতে হবে। প্রেষণা, একটা কাজের পেছনে প্রেষণা থাকতে হবে, একটা ভালো ফল থাকতে হবে, সে কাজটা করার আগ্রহ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। চাপমুক্ত কর্মসূচি পরিহার, খুব চাপ যেটা হচ্ছে, যে কাজগুলো তোমার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে, তুমি নিতে পারছো না, এই ধরনের কর্মসূচিগুলো পরিহার করতে হবে। বিশ্রাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে বিশ্রাম ও ঘুম আহ, ঘুমাতে হবে। বিশ্রাম নিতে হবে, ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে। মানুষের ২৪ ঘন্টার
সময়ের ভিতরে মানুষের সাধারণত 8 ঘন্টার ঘুমের প্রয়োজন আছে। এই ঘুম যদি কম হয় তোমার, তাহলে পরে কিন্তু তোমার মানসিক অবসাদ চলে আসবে, কাজে মন বসবে না। অতএব বিশ্রাম এবং ঘুম অবশ্যই সঠিক নিয়মে, সঠিক সময়ে, সঠিক সময় ধরে তোমাকে নিতে হবে, অথবা তুমি অবসাদ করবে। যাই হোক, আমরা আলোচনা করলাম অনেক কিছু। আলোচনা শেষে আমরা এখন মূল্যায়নে চলে এসেছি। আহ, মূল্যায়নে মূল্যায়নে আমাদের প্রশ্ন রয়েছে 4টি। স্বাস্থ্য কাকে বলে? আছে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়, মানসিক অবসাদ কত প্রকার ও কি কি, মানসিক অবসাদের কারণ কয়টি ও কি কি। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য বলতে আমরা শরীরের নীরব অবস্থা বা শারীরিক সুস্থতা বা শরীরের নীরব অবস্থাকে বুঝি। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য বলতে আমরা শারীরিক সুস্থতা বা শরীরের নীরব নীরব অবস্থাকে বুঝি। মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো? সাধারণভাবে ব্যক্তিত্বের সুশৃঙ্খল পরিপূর্ণ বিকাশই হচ্ছে মানসিক স্বাস্থ্য। ব্যক্তিত্বের সুশৃঙ্খল পরিপূর্ণ বিকাশই হচ্ছে মানসিক স্বাস্থ্য। এরপরে রয়েছে মানসিক অবসাদ কত প্রকার ও কি কি। আমরা জানি মানসিক অবসাদ 2 প্রকার, একটা হচ্ছে দৈহিক অবসাদ, আরেকটি হচ্ছে মানসিক অবসাদ। তাহলে মানসিক অবসাদ কত প্রকার? 2 প্রকার, একটা দৈহিক এবং আরেকটি হচ্ছে মানসিক অবসাদ। দৈহিক আর আরেকটা হচ্ছে মানসিক অবসাদ। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা একটু এখানে সংশোধন আছে। এখানে অবসাদ কত প্রকার ও কি কি হবে? মানসিক বাদ। অবসাদ 2 প্রকার, একটা দৈহিক অবসাদ, একটা মানসিক অবসাদ। তোমরা এই জায়গাটা অবশ্যই ঠিক করে নেবে। এখানে একটু ভুল আছে, আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। অবসাদ কত প্রকার ও কি কি? অবসাদ 2 প্রকার, একটা হচ্ছে দৈহিক অবসাদ আর একটা হচ্ছে মানসিক অবসাদ। মানসিক অবসাদের কারণ কয়টি কি?